অনেকে শক্ত করে এটাকে গ বলেন, গ গ মাগদুবি, মাগদুবি, হ্যাঁ ভুল, মাগনা মাও, গয়রিল মাও, মাও, মাও। আওয়াজটা অনেকক্ষণ করতে পারেন কিনা প্র্যাকটিস করবেন। অনেকক্ষণ যদি করতে পারেন বুঝবেন নরম আছে, কারণ শক্ত হলে তো আপনি কন্টিনিউ করতে পারবেন না। আও মাও, গয়রিল মাও বু, হ্যাঁ এই হচ্ছে গইন, তা হচ্ছে শক্ত খ, যেটা বাংলায় খ। খরগোশ যখন আমরা বলি, খরগোশের খটা কি দেখেন তো, আরবি খ এর সাথে খরগোশের বাংলা খ যেটা, সেটা পার্থক্য কি? আরবি খটা সফট, বাংলায় খ যেটা খেয়ে নাও, এটা হচ্ছে শক্ত। আচ্ছা, আমরা শক্ত খ চাই না, আমরা কাফ চাই। তাহলে জিহ্বার আরেকটু সামনাটা ব্যবহার করতে হবে, কফ থেকে একটু সামনে কাফ, এবং সেটাকে কোথায় লাগাতে হবে দেখি, এই দেখেন তালুর শক্ত অংশ আর মাংসের অংশের জয়েন্ট যে জায়গায়, এই জায়গায় লাগাতে হবে। আক, বাংলা ক যেটা আছে, বাংলা ক এতটা শক্ত না, আরবি কাফ অনেক শক্ত। হ্যাঁ, বাংলা ক এর সাথে আরবি কাফের পার্থক্য কি? বাংলায় কলম বলি না আমরা, কলম বলি না। হ্যাঁ, বাংলায় বলি এভাবে কলম না, কিন্তু আরবিতে কা, আরবিতে আওয়াজটা হচ্ছে কা। যেমন আমরা কাক বলি না, হ্যাঁ আমরা বলি কাক, কাক। আরবিতে যদি কেউ বলবে কাক, কা। পার্থক্য কি? একটু শক্ত, বেশি শক্ত, আরবি কাফটা একটু বেশি শক্ত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের তাজউইদ কোর্সের, বেসিক তাজউইদ কোর্সের এই সেকেন্ড এডিশনে আমরা প্রথম ক্লাসে তাজউইদ সম্পর্কে প্রাথমিক আলোচনা করেছি। তাজউইদের বিষয়বস্তু কি, মাখরাজ সিফাত বলতে কি বোঝায় ইত্যাদি। এবং তারপর গতদিনের মূল আলোচনা একটা মাখরাজকে নিয়েছিল, সেটা হচ্ছে মাদ্দের হরফের মাখরাজ বা প্রথম মাখরাজ, 17টি মাখরাজের মধ্যে প্রথম মাখরাজ। সেই মাখরাজটা সম্পর্কে আমরা আলোচনা একটু দীর্ঘ সময় ধরে করেছি, এই জন্য যে এটা বোঝাটা একটু ক্রিটিক্যাল, বিশেষ করে আপনারা যারা শিক্ষকতা করবেন আপনাদের জন্য এই জিনিসটা একটু ভালো করে বোঝা দরকার। নতুবা জনসাধারণের জন্য এখানে সব কিছু আমরা যা আলোচনা করব সব কিছু প্রয়োজন এমনটা নয়। আজকে আমরা সেই মাখরাজটা দ্রুত একটু রিভিউ করে পরের মাখরাজগুলোতে চলে যাব ইনশাআল্লাহ, এবং পরের মাখরাজগুলো আমার আলোচনা করতে খুব একটা সময় লাগবে না ইনশাআল্লাহ। আমাদের আলোচনার মাঝখানে একটা ছোট্ট কুইজ থাকবে আপনাদের জন্য, কাজেই আমার আলোচনা এখন থেকে মন দিয়ে শুনবেন। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে উচ্চারণের স্থান। আরবি 29টি হরফকে উচ্চারণের স্থান ভেদে 17টি মাখরাজে বিভক্ত করা হয়েছে, এবং বিশ্বব্যাপী বর্তমানে এই সিস্টেমেই তাজউইদ পড়ানো হয়। নতুবা ভাষাবিদদের মধ্যে এই বিষয়ে আরও অন্যান্য মত আছে। কেউ হয়তো 16টি মাখরাজের কথা বলেছেন, কেউ হয়তো 14টি মাখরাজের কথা বলেছেন, কিন্তু ইমাম ইবনুল জাযারি রহমতুল্লাহ আলাই, যার সম্পর্কে সহজ ভাষা বলেছিলাম যে হাদিস শাস্ত্রে যেমন বুখারি, তাফসিরে যেমন তবারি, তেমনিভাবে তাজউইদে ইমাম ইবনুল জাযারি তিনি তাজউইদ শাস্ত্রের বিশাল খেদমত করে গিয়েছেন, তাজউইদ এবং ইলমুল কিরাআতে বিশাল খেদমত করে গিয়েছেন, এবং তার যে জ্ঞানের লেগেসি তিনি রেখে গিয়েছেন সেটার উপর সারা বিশ্বের তাজউইদের ফাউন্ডেশন এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। এবং এই ধরনের মানুষের যে বিশাল সওয়াব ইনশাআল্লাহ আমরা আশা করি, এটা চিন্তা করলে আমরা হতবাক হয়ে যাই। কত হাজার হাজার মানুষ, এবং ধরা যাক হয়তোবা আজকে বিশ্বে যত তাজউইদের শিক্ষক আছেন, যত সারা বিশ্বে, তাদের সবার সওয়াবের একটা অংশ হয়তো ইমাম ইবনুল জাযারির আমল নামায় যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও যেন এই ধরনের সফল জীবন যাপনের সুযোগ দান করেন। এটা সত্যি বিরাট সাফল্য যদি আমাদের কারো মাধ্যমে এরকম কিছু হয়। এবং অনেক সময় এমনও হতে পারে যে সরাসরি আপনি সেই মানুষটা হবেন, নাও হতে পারে, কিন্তু এরকম সওয়াবটা আপনার আমল নামে আসতে পারে, আপনার সন্তান হতে পারে সেই মানুষটা। আমরা যদি আমাদের একটা সন্তানকে সুসন্তান হিসেবে বড় করতে পারি, একজন দাঈ বানাতে পারি, একজন আলেম বানাতে পারি,
তাহলে তার সমস্ত সওয়াব কিন্তু, সন্তানের সমস্ত সওয়াব কিন্তু মা বাবার আমল নামায় এমনিতেই যায়। তাহলে ইমাম জাযারি তিনি মাখরাজ বললেন 17টা, এবং তিনি তার ছড়ার মধ্যে বলছেন মাখারিজুল হুরুফি 17 আলাল্লাযী ইখতারুহু মান ইখতাবার লিল জাওফি আলিফুন ওয়া উখতাহা ওয়া হি হুরুফু মাদ্দিন লিল হাওয়াই তানতাহি। জাওফের হরফ 3টা, আলিফ এবং তার দুই বোন হচ্ছে ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের, আমরা দেখেছি এই 3টা হচ্ছে মাদ্দের হরফ। এই মাদ্দের হরফের মাখরাজ হচ্ছে আল জাওফ, অর্থাৎ মুখ এবং কণ্ঠনালীর শূন্যস্থান। এই প্রসঙ্গে আমরা বলেছিলাম যে মাদ্দের হরফ যেমন আ অথবা উ অথবা ই, এই 3টা এর সোর্স হচ্ছে আমাদের ভোকাল কর্ডস। এখানে ভোকাল কর্ডসের ছবিটা দেওয়া আছে, যে এই জায়গায় ভোকাল কর্ডস অবস্থিত। উপর থেকে ক্যামেরা দিয়ে দেখলে এরকম, এই ভোকাল কর্ডস 2টা পর্দা, এগুলো যখন কাঁপে, স্বরতন্ত্রী বা ভোকাল কর্ডস অথবা তারান আর সৌথিয়ান আরবিতে, এই 2টা যখন ভাইব্রেট করে তখন এই আওয়াজটা হয় আ, জা, শা অথবা সা অথবা লা, এই সব আওয়াজগুলো ভোকাল কর্ডস কাঁপার ফলে হচ্ছে। পেশের আওয়াজ উ, বু, তু অথবা বি, তি, জি, ফি, এই সব আওয়াজগুলো ভোকাল কর্ডস কাঁপার কারণে হচ্ছে। কিন্তু ভোকাল কর্ডসকে মাখরাজ বললেন না আলেমরা এই জন্য যে এখান থেকে সব লাউড আওয়াজই আসে। এটা আমরা গতদিন বলেছি, যেমন আল, এটাও একটা লাউড আওয়াজ, ওই ভোকাল কর্ডস কাঁপবে আল, এই জন্য ভোকাল কর্ডসকে আসলে মাদ্দের হরফে মাখরাজ বলা যাচ্ছে না। এই জন্য আলেমরা দেখলেন যে এরপরে আর কি হয়, আওয়াজটা ভোকাল কর্ডস থেকে বের হয় ঠিকই, কিন্তু জিহ্বা এবং ঠোঁট মিলে আওয়াজটাকে একটা নির্দিষ্ট আকৃতি দেয়। তাহলে যেটা বলছিলাম যে মাদ্দের হরফের উৎস যদি বলা হয় ভোকাল কর্ডস, তারপর আলেমরা দেখলেন যে ঠিক আছে ভোকাল কর্ডস থেকে শুরু, ভোকাল কর্ডসকে মাখরাজ বলা যাবে না। আর কোন কোন জিনিস একে একটা নির্দিষ্ট আকৃতি দিচ্ছে, সেটা জিহ্বা এবং ঠোঁট। জিহ্বা যখন বসে আছে, ঠোঁট স্বাভাবিক জবরের আকৃতি, তখন এটা আ, আলিফ। যখন জিহ্বার, এটা আমরা দেখেছি জিহ্বার পেছনটা একটু উঠে ঠোঁট গোল হয়ে গেলে এটা উ, জু, কু, কুল, তা'বুদুন। এখানে কিন্তু একদম আমি যখন ভুলের এক্সাম্পল দিব, এই ভুলগুলো আপনাদের ভুল না, আমি ভুল পিক করি সাধারণত, যেহেতু সালাত মসজিদে পড়া হয়, মসজিদের ইমামদের থেকে আমি ভুল পিক করি। আমাদের অনেক সম্মানিত ইমামদেরও কিন্তু এগুলো হরফে ভুল হয়, ঠোঁট ঠিক মতো গোল করেন না। তাহলে দেখা যাচ্ছে উনি বলছেন হয়তো তা'বুদুন, আপনি শুনবেন তা'বুদুন। আজকে একটা তেলাওয়াত শুনছিলাম যে ইউশরিকুন বলতে গিয়ে ঠোঁট ঠিক মতো গোল করেন নাই, শোনা যাচ্ছে ইয়াশরিকুন, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে ইয়াশরিকুন। তো এই ভুলগুলো আমরা অ্যাভয়েড করতে হবে। ইউশরিকুন আর ইয়াশরিকুন তো এক জিনিস না। অবশ্যই ইমামদের এই ভুলগুলো হওয়া উচিত না, ওনাদেরও ট্রেনিং করা দরকার। আর অসুবিধা নেই, আমরাও পিছিয়ে থাকবো না, আমরা সাধারণ মানুষ, আমরা যদি ইমামদের চেয়ে ভালো তেলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য আনন্দের বিষয়, আমাদের ইমামদের জন্য গর্বের বিষয়। এই যে ঠোঁটের জিহ্বার পেছনটা উঠে যাওয়া, ঠোঁট গোল হওয়া, এটা খুব ইম্পর্ট্যান্ট। এগুলো কোনোটাই কিন্তু সোর্স না, তাই না, সাউন্ডের সোর্স না, এগুলো হচ্ছে সাউন্ডটার একটা শেপ দিচ্ছে। জু, মা, কুল, তা'বুদুন। আচ্ছা, মাদ্দের ইয়া বলার সময় কি হচ্ছে, জিহ্বার মাঝখানটা উঠে যাচ্ছে। আপনি টের না পেলেও আপনাকে কষ্ট করে জিহ্বার মাঝখানে চিন্তা করতে হবে না। আপনি যখন আবাবিল বলছেন, বি বি বি, শিক্ষকরা শেখানোর সময় অনেক সময় একটু এক্সট্রা কিছু করতে বলেন, এটা এক্সাজারেশন, অতিরঞ্জন। সেটা হচ্ছে বলেন যে ঠোঁটটাকে ভেঙে হাসির মতো করো, হাসার সময় যেমন হয়, তাতে প্রপার জেটটা পাওয়া যাবে, এই কারণে বলেন। কিন্তু সেটা আসলে জরুরি না, কিন্তু ছাত্রদেরকে শিখাইতে গেলে অনেক সময় বলা হয়। এই জন্য আমরাও হয়তো শিখাইতে গেলে কখনো আমাদের চেহারাটা খুব সুন্দর থাকে না শেখানোর স্বার্থে। তবে ওইটাই করতে হবে আপনাকে, এমন না, আপনার আওয়াজটা ঠিকমতো হলেই হলো। আবাবিল, আজিম, রহিম, এই সময় কী হচ্ছে, ঠোঁটটা জেরের শেপ আর জিহ্বাটা মাঝখানটা উঠে আওয়াজটাকে শেপ দিচ্ছে। তাইলে এই 3টা আওয়াজ হচ্ছে মাদ্দের হরফ, এদের মাখরাজ ভোকাল কর্ডস কেন বলা গেল না বললাম। আর জিহ্বা আর ঠোঁটও বলা যাবে না, কারণ জিহ্বা ঠোঁট আওয়াজটার উৎস না, আওয়াজটাকে শেপ দেয়।
এই জন্য আলেমরা বললেন যে না, তাইলে আমরা বলবো যে আমরা দেখব আওয়াজটা কোনখান দিয়ে যায়। আওয়াজটা যেহেতু কণ্ঠনালী, অর্থাৎ এই যে নীল রং করা জায়গাটা এবং গ্রিন কালারের জায়গাটা মুখ, এখানে শূন্যস্থান, মুখের যে শূন্যস্থানটা আর কণ্ঠনালীর শূন্যস্থানটা, এই প্যাসেজটা অতিক্রম করে আওয়াজটা যেহেতু ঠোঁটের বাইরে, মুখের বাইরে বের হয়ে আসে, এই জন্য পুরা প্যাসেজটাকেই আমরা মাখরাজ বলবো। এটা একটা অ্যাজিউমড মাখরাজ, আল মাখরাজুল মুকাদ্দার বা অনুমিত মাখরাজ, মুখ এবং কণ্ঠনালীর শূন্যস্থান, এটাকে আরবিতে বলে জওফ। এটা হচ্ছে মাদ্দের হরফের মাখরাজ। আলিফ, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের, এই তিনটা হরফের মাখরাজ। যেখানে টান আছে আল কোরআনে সেখানে মাখরাজটা হচ্ছে এটা। এরপর আমরা চলে আসি নেক্সট 2, 3 এবং 4 মাখরাজ আমরা একসাথে পরপর দেখব, কারণ কণ্ঠনালী থেকে এইটা আসে। কণ্ঠনালীর গোড়া থেকে, অর্থাৎ যেখানে ভোকাল কর্ড, সেখান থেকে আসে হামজা হা, কণ্ঠনালীর মাঝখান থেকে আইন হা, এবং কণ্ঠনালীর শীর্ষ থেকে এই অঞ্চলটা থেকে আসে গইন এবং খ। গইন এবং খ উচ্চারণের সময় আসলে জিহ্বা ইউজ হয়, এবং এই যে উপরের যে অংশটা, মুখের যে ছাদটা আছে, এটাকে আমরা এখন থেকে তালু বলবো। এই তালুটাও ব্যবহার হয়। তালুর 2টা অংশ আছে, একটা দেখতে পাচ্ছেন আপনারা বাদামি রং, এটা হচ্ছে শক্ত অংশ, আরেকটা আপনার রেড কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাংসল অংশ, আর এই হচ্ছে আমাদের জিহ্বা। এখানে জিহ্বাটা ইউজ হয়, কিন্তু এরিয়া হিসেবে এটাকে কণ্ঠনালীর শীর্ষ বলা হবে। হ্যাঁ, কণ্ঠনালীর গোড়া বলবো আমরা এটাকে, যেহেতু এখানে সোর্স সাউন্ডের, এখান থেকে হামজা হা, মাঝখান বলবো এই জায়গাটাকে। এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে যেখানে আমাদের এখানে একটা শ্বাসনালীর পর্দা আছে। আমরা যখন খাবার খাই, খাবার এই পর্দাটাকে ঠেলা দেয়, ঠেলা খেয়ে পর্দাটা শ্বাসনালীকে ঢেকে দেয়, আর পিছন দিয়ে এই যে খাবারটা এদিক দিয়ে চলে যায়। তো এই পর্দাটা যেই জায়গায়, এটা মোটামুটি এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে। হ্যাঁ, গোড়াটা কোন জায়গায়? যেখানে আমাদের গলার উঁচু জায়গাটা, সেখানে গোড়াটা। মাঝখানটা কিন্তু ভেতরে, এটা বাইরে দিয়ে দেখানো মুশকিল। এটা বাইরে থেকে যদি আমি আমার এখান থেকে দেখাতে চাই বাইরে দিয়ে, তাহলে এটা দেখানো মুশকিল। আর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে। আর এটা হচ্ছে মাঝখান আইন হা, উপরে হচ্ছে গইন খ, কোন জায়গায়? যেখানে তালুটা শুরু হয়ে যাচ্ছে, এখানে জিহ্বার গোড়া লাগিয়ে গইন খ উচ্চারণ হয়। আসুন আমরা একটু দেখি ছবি। হামজা উচ্চারণের সময় কি হচ্ছে, এই যে কণ্ঠনালীর গোড়াটা কি হচ্ছে দেখেন। হামজা যদি সুকুন থাকে বা জজম থাকে, সাকিন হয়, তাহলে 2টা বন্ধ হয়ে যাবে। যেমন এই উদাহরণটা দেখেন, মা বলার সাথে সাথে কি হলো, ভোকাল কর্ডস বন্ধ হয়ে গেল। মা কুল, মা, ভোকাল কর্ডস বন্ধ হয়ে গিয়ে সমস্ত সাউন্ড কাট অফ হয়ে যাবে। হ্যাঁ, লিসানুল মিজমার বলছেন একজন। লিসানুল মিজমার হচ্ছে ওই জায়গাটা, শ্বাসনালীর পর্দাটার আরবি নাম হচ্ছে লিসানুল মিজমার। শ্বাসনালীর পর্দা যেটাকে আমরা বলছি এপিগ্লটিস, এটার আরেকটা না, ইংরেজিতে নাম। আচ্ছা, এখন আমরা ওইটার আলোচনা শেষ। এখন আমরা বলছি হামজার উচ্চারণ দেখাচ্ছি। হামজা সাকিন হলে ভোকাল কর্ডস বন্ধ হয়ে গিয়ে মা কুল এরকম হবে। যদি হামজা জবর জের বা পেশ হয়, আ উ, তখন ধাক্কা দিয়ে খুলে যাবে, আ উ ই। যেমন এই শব্দটা দেখেন, এটার মজার শব্দ। এখানে হামজা জবর, হামজা পেশ, হামজা জের 3টাই আছে। আহা উলা ই, আহা আহা উলা ই। যখন শুরুতে আ বললাম, মাঝখানে উ বললাম, শেষে ই বললাম, কি হলো, ভোকাল কর্ডসটা খুলে গেল। তাহলে ভোকাল কর্ডস থেকে হামজা আসছে, ভোকাল কর্ডস থেকে হা আসে, হা উচ্চারিত হয়। যেমন ইহদিনা, পার্শিয়ালি এটা ভোকাল কর্ডসের পর্দাটা খুলে যাবে। এটা আমরা তো আর চেষ্টা করে আসলে করতে পারবো না, এটা অটোমেটিক্যালি হবে, কিন্তু আমরা জানলাম যে কি হচ্ছে। ইহদিনা, ইহদিনা। আচ্ছা, এটা হচ্ছে হা। হা এর সাথে হামজা পার্থক্য কি আপনারা দেখতে পাচ্ছেন, যে হাতে আওয়াজটাও জারি, বাতাস, একটু বাতাসও জারি থাকবে, বাট পুরোটা যেন বাতাস হয়ে না যায়, এটা খেয়াল করতে হবে। বাতাস থাকবে, আওয়াজ থাকবে। আহ বলবেন না, আহ আহ। হ্যাঁ, কাশির মতো বাতাসটা বের করে দিলে হবে না। তাহলে এটা হচ্ছে হায়ের উচ্চারণ, ইহদিনা। হামজা হা 2টি আমরা দেখলাম কোথা থেকে, কণ্ঠনালীর গোড়া থেকে। এটাকে আরবিতে বলে আকসাল হালক। আকসা মানে হচ্ছে সবচেয়ে দূরে, সবচেয়ে দূরে। সবচেয়ে দূরে মানে হলো
মুখ থেকে সবচেয়ে দূরে এই হিসেবে বলা আছে। পেট থেকে আসলে তো সবচেয়ে কাছে, মুখ থেকে আসলে সবচেয়ে দূরে, এই জন্য আকসা মানে হচ্ছে সবচেয়ে দূরে। এই জন্য আল মসজিদুল আকসা বলা হয় কি, দূরবর্তী মসজিদ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, দূরবর্তী মসজিদ। তো এটা দূর কোথায়? মুখের হিসাবে দূর। আমরা বাংলায় কণ্ঠনালীর গোড়া বললে আমার মনে হয় খুব একটা কনফিউশন হবে না। যেখানে ভোকাল কর্ড সেখান থেকে হামজা হা আসলো, একই জায়গায় দুইটা হরফ, কণ্ঠনালীর গোড়া থেকে দুইটা হরফ হামজা এবং হা, একই জায়গা থেকে দুইটা হরফ। পার্থক্য কিসে? এই জায়গায় গিয়ে তাজবিদ শাস্ত্রের যেটা সেকেন্ড যেই আলোচনাটা আমাদের করব মাখরাজের পাশাপাশি, সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিফাত। অর্থাৎ মাখরাজ সেম হলেও, একই জায়গা থেকে আওয়াজটা আসলেও, হ্যাঁ, উচ্চারণের স্থানটা একই হলেও সিফাত বা বৈশিষ্ট্যের পার্থক্য থাকার কারণে আওয়াজ দুইটা পার্থক্য হচ্ছে। যেমন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে হামজা আর হায়ের মধ্যে আওয়াজ পার্থক্যর কারণ কি? বলছি আমরা যে একই জায়গা থেকে, কিন্তু হামজায় আওয়াজটা কাট অফ হয়ে যায়। যেমন মা কুল, মা বলার পরে আর কোনো আওয়াজ শোনা যায় না, আর কোনো বাতাসও থাকে না, হ্যাঁ, অথবা আ উ ই কোনো বাতাস নাই, আওয়াজটা কন্টিনিউ করা যায় না। কিন্তু হাতে কি হচ্ছে? আহ ই ই, আওয়াজটাও কন্টিনিউয়াস, বাতাসটাও কন্টিনিউয়াস। এই যে আওয়াজ আর বাতাস কথাগুলো বলছি, সামনে ডিটেলস আলোচনা করব, এখন মনে রাখার দরকার নাই, ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এগুলোকেই বলা হচ্ছে সিফাত। আওয়াজ কখন জারি থাকবে, কখন বন্ধ থাকবে, বাতাস কখন জারি থাকবে, কখন বন্ধ থাকবে, এগুলি হচ্ছে সিফাত। এটা হচ্ছে তাজবিদের আরেক হাফ। তাজবিদের এক হাফ হচ্ছে মাখরাজ নিয়ে আলোচনা, বাকি হাফ হচ্ছে সিফাত নিয়ে আলোচনা। তাহলে কণ্ঠনালীর গোড়ায় আমরা দুইটা হরফ হামজা হা বুঝলাম। কেন? একই মাখরাজ দুইটা হরফ হওয়া সত্ত্বেও, মানে একই মাখরাজ হওয়া সত্ত্বেও কেন দুইটা আলাদা আওয়াজ, এটা বুঝলাম সিফাতের পার্থক্যের কারণে। এবার আসেন আইন এবং হা কি হচ্ছে। আমরা এবার কণ্ঠনালীর মাঝখানে, যেটাকে শ্বাসনালীর পর্দা বলেছিলাম, অথবা লিসানুল মিজমার অথবা এপিগ্লোটিস, সেটাকে চাপ দিয়ে আমরা আইন বলবো। না বুদু, না বুদু, না না, চাপ দিয়ে বাতাসকে বন্ধ করে আমরা আইন বলবো। এই জায়গায় একটু একটু সংকীর্ণতার সৃষ্টি হবে, গলায় একটু আপনি ফিল করবেন যে জায়গা কমে আসছে। না বুদু, না বুদু, না বুদু, হ্যাঁ, এটা হচ্ছে আইন। আচ্ছা, একই জায়গা থেকে হা উচ্চারিত হবে, সেই ক্ষেত্রে কি হবে? এইবার আমি এত বেশি চাপ দিব না এবং বাতাস বের হইতে দিব। আর রহমান, আর রহ, আর রহ, আহ আহ, বাতাস বের হইতে দিলাম। ঝাল বা গরম কিছু খেলে এই যে আওয়াজটা, এই আওয়াজটা করতে পারলে আপনি হা সহজে ঠিক করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগ। এই মাখরাজটার নাম কণ্ঠনালীর মধ্যভাগ। এটা হচ্ছে ওয়াসাতুল হালক আরবিতে। আরবি সবসময় মনে রাখার কোনো দরকার নেই। কণ্ঠনালীর মধ্যভাগ। হা এবং আইনের পার্থক্যটা এখানে দেখানো হচ্ছে। দেখেন, হা উচ্চারণের সময় জিহ্বাটা বেশি, হা উচ্চারণের সময় শ্বাসনালীর পর্দাটা বেশি পেছনে যাবে না। আইন উচ্চারণের সময় বেশি চাপতে হবে। এখন বাতাস বের হওয়ার স্পেস রাখতে হবে। আইনের সময় চেপে দিব। আরেকটা হচ্ছে যে, তাইলে হাতে বাতাস আছে, আইনে বাতাস নেই। হাতে আওয়াজ জারি, আইনে আওয়াজটা আংশিক জারি, কারণ গলাটা, প্যাসেজটা কি হয়ে গিয়েছে? স্কুইজ করে ফেলেছি আমি, সংকীর্ণ হয়ে গিয়েছে। এই জন্য হা উচ্চারণে অনেক সময় এটা শোনা যায়, হা উচ্চারণের ভুল বলছি। হা উচ্চারণের সময় অনেকে কি করেন? গলায় বেশি চাপ দিয়ে ফেলেন, আর বেশি চাপ দিলে সেটা আইনের মতো শোনা যায়। অনেকে আজানের সময় শোনা যায়, আজান দিচ্ছেন হাইয়া আলা সলা, এইভাবে আজান দিচ্ছেন হাইয়া হাইয়া, দেখেন আওয়াজটা শুনুন, হাইয়া, হা দিয়ে শুরু হয়ে আইন হয়ে গেছে। কেন? কারণ গলায় বেশি চাপ দিয়ে ফেলেছেন। হ্যাঁ, এটা আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভুল দেখাচ্ছি, এটা আমার বানানো না। এই ভুলগুলো হয়ে থাকে। কণ্ঠনালীর শীর্ষ বা আদনাল হালক আরবিতে, অর্থাৎ কণ্ঠনালীর সবচেয়ে কাছের অংশ। কাছ বলতে মুখ থেকে সবচেয়ে কাছে, এই জন্য আদনা নাম দেওয়া হয়েছে। এটাকে আমরা সহজ করে কণ্ঠনালীর শীর্ষ বললাম বাংলা। এখান থেকে গয়ন, জিহ্বার গোড়াটা গিয়ে এখানে লাগবে,
লেগে গইন উচ্চারণ হবে, গইনে বাতাস বন্ধ থাকবে কিন্তু আওয়াজ জারি থাকবে। আও আও গয়রিল মাগদুবি, গয়রিল মাগদুবি, হ্যাঁ গ নরম থাকবে, অনেকে শক্ত করে এটাকে গ বলেন, গ গ মাগদুবি, মাগদুবি, হ্যাঁ ভুল, মাগনা মাগ গয়রিল মাগ মাগ মাগ। আওয়াজটা অনেকক্ষণ করতে পারেন কিনা প্র্যাকটিস করবেন। অনেকক্ষণ যদি করতে পারেন বুঝবেন নরম আছে, কারণ শক্ত হলে তো আপনি কন্টিনিউ করতে পারবেন না। আগ মাগ গয়রিল মাগদু, হ্যাঁ এই হচ্ছে গইন। একটু উপর থেকে খ একই জায়গা অলমোস্ট, এই অঞ্চলটা কণ্ঠনালীর শীর্ষ, এখানে কি হচ্ছে বাতাস বের হচ্ছে, আখ 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 আখলাদাহ আখলাদাহ, হ্যাঁ গইনের মতো একই জায়গায় কাছাকাছি কিন্তু বাতাস ছেড়ে দিতে হবে। আখলাদাহ এটা হচ্ছে খ, তাহলে কণ্ঠনালীর শীর্ষে খ, তাহলে কণ্ঠনালীর গোড়ায় হামজা হা মুখস্থ করে নেন, মাঝখানে আইন হা, শীর্ষে গইন খ। খ ভারী, গইন এবং খ দুইটাই ভারী। ভারী কি ব্যাপারটা কি এটা আমরা সিফাতের মধ্যে ডিটেলস আলোচনা করব। তাহলে এই যে কণ্ঠনালীর গোড়ায় হামজা হা, মধ্যভাগে আইন হা, কণ্ঠনালীর শীর্ষে গইন খ, মুখস্থ হয়েছে তো ইনশাল্লাহ। এই কথাটাই আবার লেখা আছে, কণ্ঠনালীর 3টি অঞ্চল থেকে মোট 6টি হরফ উচ্চারিত হয়। দ্বিতীয় মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর গোড়া, হরফ হচ্ছে হামজা হা। তৃতীয় মাখরাজ কণ্ঠনালীর মধ্যভাগ, হরফ হচ্ছে আইন হা। চতুর্থ মাখরাজ কণ্ঠনালীর শীর্ষ, হরফ হচ্ছে গইন এবং খ। এবারে আমরা জিহ্বায় চলে আসি। এখন জিহ্বার মধ্যে অনেকগুলো হরফ এখানে আপনি দেখতে পাচ্ছেন। জিহ্বাটাকে যদি আমি ফ্ল্যাট করে বিছিয়ে রাখি, সবচেয়ে পিছনে হচ্ছে কফ, এটাকে বলা হয় আকসাল লিসান, জিহ্বার সবচেয়ে দূরের অংশ। দূর কেন? মুখ থেকে নিয়ে সবচেয়ে দূরে। বাংলায় আমরা বলছি জিহ্বার শেষাংশ, অর্থাৎ মুখ থেকে যেতে যেতে আপনি ফ্ল্যাট সারফেসে শেষ যেখানে গিয়ে পৌঁছাবেন সেটা হচ্ছে কফ। আচ্ছা, বাকিগুলো আবার দেখব আমরা। এখানে কফ দিয়ে যে শব্দটা দিয়েছি, আকসামতুম, আকসামতুম, আকু কি আকসামতুম, দেখেন কি হচ্ছে, জিহ্বার ওই ফ্ল্যাট অংশটা উপরে উঠে মাংসল অংশে, তালুর মাংসল অংশটা যেটা লাল অংশটা সেখানে গিয়ে লাগছে। আকসামতুম, এবং একটু বাউন্স করবে, এটাকে কলকলা বলে, সিফাতে আমরা পড়ব। এটা হচ্ছে কফ, আকসামতুম ইকরা। আচ্ছা, কাফ কোথায়? কফ থেকে একটু সামনে। সামনে বলতে কফের জিহ্বার শেষাংশের একটু সামনে। জিহ্বার শেষাংশ হচ্ছে কফ, কফ থেকে একটু সামনে হচ্ছে কাফ, কফ থেকে একটু সামনে হচ্ছে কাফ। যেমন আক রমান, আক রমান। আচ্ছা, কফে আমরা বলেছিলাম কলকলা হয়েছে, একটু বাউন্স করেছে। কাফ ঠিকভাবে উচ্চারণ করতে একটু বাতাস ছাড়তে হবে। আক, কিন্তু এই বাতাসটা বাংলা খয়ের বাতাস নয়, হ্যাঁ আখ বলবেন না। দেখেন আখ, এটা কি হচ্ছে ব্যাপারটা? এটা হচ্ছে জিহ্বাটা বেশি পেছনে চলে গেছে, হ্যাঁ, কারণ খ আমরা দেখেছি জিহ্বার গোড়াটা লেগে গেছে। জিহ্বার গোড়াটা খ যেটা ছিল, জিহ্বার গোড়া তালুতে আরও বেশি ভিতরের দিকে লেগে গেছে আর শক্ত হয়ে গেছে। এটা হচ্ছে শক্ত খ, যেটা বাংলায় খ। খরগোশ যখন আমরা বলি, খরগোশের খটা কি দেখেন তো, আরবি খ এর সাথে খরগোশের বাংলা খ যেটা, সেটার পার্থক্য কী? আরবি খটা সফট, বাংলায় খ যেটা খেয়ে নাও, এটা হচ্ছে শক্ত। আচ্ছা, আমরা শক্ত খ চাই না, আমরা কাফ চাই। তাহলে জিহ্বার আরেকটু সামনাটা ব্যবহার করতে হবে, কফ থেকে একটু সামনে কাফ, এবং সেটাকে কোথায় লাগাতে হবে দেখি, এই দেখেন তালুর শক্ত অংশ আর মাংসল অংশের জয়েন্ট যে জায়গায়, এই জায়গায় লাগাতে হবে। আক, বাংলা ক যেটা আছে, বাংলা ক এতটা শক্ত না, আরবি কাফ অনেক শক্ত। হ্যাঁ, বাংলা ক এর সাথে আরবি কাফের পার্থক্য কী? বাংলায় কলম বলি না আমরা, কলম বলি না, হ্যাঁ বাংলায় বলি এভাবে কলম না, কিন্তু আরবিতে কা, আরবিতে আওয়াজটা হচ্ছে কা। যেমন আমরা কাক বলি না, হ্যাঁ আমরা বলি কাক, কাক। আরবিতে যদি কেউ বলবে কাক, কা, পার্থক্য কী? একটু শক্ত, বেশি শক্ত। আরবি কাফটা
একটু বেশি শক্ত। বাংলা ভাষাটা হচ্ছে সফট ভাষা, ইংরেজি ভাষাটা শক্ত ভাষা, আরবি শক্ত আর নরমের মিক্সচার, কিন্তু শক্তের দিকে বেশি। আক আক দেখেন, আর শক্ত বেশি, বাতাস অল্প। আক রমান, আক রমান, এই হচ্ছে কাফের আওয়াজ। ওয়াসাতুল লিসান বা জিব্বার মধ্যভাগ থেকে 3টা হরফ, এই এরিয়া থেকে, জিম, শিন এবং ইয়া। হ্যাঁ, এখান থেকে 3টা হরফ জিব্বার মাঝখান থেকে। জিম উচ্চারণের সময় জিব্বার মাঝখানটা দেখেন কোথায় গিয়ে লাগলো, অনেকটা এরকম জায়গায়, আমি আঙ্গুলটা যেখানে দিলাম এখানে গিয়ে লাগবে, সম্পূর্ণ সিল হয়ে যাবে, বাতাস থাকবে না, জিব্বাটা স্ট্রেট উপরে উঠবে, জিব্বা সামনে ঠেলবেন না। আপনি জিব্বাটাকে একটা হ্যামারের মতো, একটা হাতুড়ির মতো চিন্তা করেন, স্ট্রেট উপরে টোকা দিয়ে নেমে আসবে। আজ একটা বাউন্স করবে, আজ 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 মাইন, আজ আজ মাইন, আজ আজ। ইয়া জু জু ওয়া মা জু জু বলবেন, জিমকে বাতাস বন্ধ করে বলছেন ইয়া চু চু, আমা চু চু শোনা যাচ্ছে, চু চু শোনা যাচ্ছে কেন? কারণ বাতাস বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, ট্রেনিংয়ের প্রয়োজন। জু আওয়াজটা হচ্ছে জু, চু না, জু, বাতাস বন্ধ থাকবে। যা জু জি, আজ মাইন, বাতাসটা বন্ধ রাখতে হবে। হ্যাঁ, আজ মাইন যেন না হয়, অথবা আজ মাইন, অনেকে আজ আজ এরকম বলেন, ঝা বলে অনেকে, ঝাও না, চাও না, যা যা। অনেকে আবার বেশি শক্ত করতে গিয়ে, বেশি বাতাস বন্ধ করতে গিয়ে সফট করে ফেলেন, ইয়া ইয়া এরকম বলে অনেকে। অনেকে বলেন আই মাইন, আই মাইন, ইয়া। এই আওয়াজটা শুনছেন, এটা নরম হয়ে গেছে, কারণ কি? বাতাস বন্ধ করতে গিয়ে বেশি সতর্কতা। এটাও না, যা যা। আপনি যদি ঠিকভাবে মাখরাজ ব্যবহার করতে পারেন, আপনি যত জোরেই বলেন বাতাস বের হবে না। যা যা, জিব্বাটা প্র্যাকটিস করবেন ঠিকভাবে, মাঝখানটা ওখানে লাগানো। যা জু জি, যা জু জি, এটা হচ্ছে জিমের আওয়াজ। জিব্বার মাঝখান থেকে 3টা অক্ষর আমরা বলছি, জিম, শিন, ইয়া। আসফাল ওয়াল ওয়াস্তু ফাজিমুন শিনু ইয়া, ইবনে জাজারি বলছেন, জিম, শিন এবং ইয়া। শিন হচ্ছে ওখান থেকে আশ রাকু, আশ আশ। শিনে বাতাসটা একটা সরু জায়গা দিয়ে আসার পরে হঠাৎ করে প্রেশারটা রিলিজ হয়, এবং ওই জিব্বার মাঝখান থেকে নিয়ে এই যে দাঁতটা আছে, এই দাঁত পর্যন্ত বাতাসটা সার্কুলেট করার একটা জায়গা পায়। এটা একটা বৈশিষ্ট্য, সিফাত, এটাকে তাফাশি বলে। এই জন্য শিনের একটা স্ট্রং আওয়াজ আছে, আশ আশ রকু, কিন্তু জায়গাটা জিব্বার মাঝখান। জিমের সাথে পার্থক্য কি দেখেন, এখানে ফাঁকা থাকবে। হ্যাঁ, কিন্তু ফাঁকাটা বেশি না, অল্প ফাঁকা থাকবে, এবং বাতাসের একটা প্রেশার থাকবে। কিন্তু এই জায়গায় এই প্রেশারের কারণে একটা বৈশিষ্ট্য আছে, এটা তাফাশি। আমরা সিফাত পড়ার সময় আরেকটু দেখব। আশ রকু, আরেকটা অক্ষর জিব্বার মাঝখান থেকে হচ্ছে ইয়া। এখন জিব্বার সাথে তালুর গ্যাপটা আরও বেড়ে গিয়েছে, এবং বাতাস বন্ধ থাকবে। আই, বাতাস নাই। হ্যাঁ, আই দিয়াকুম, ইয়াকা, আই দিয়াকুম। জিম, শিন, ইয়া 3টাই কি শক্ত? একজন প্রশ্ন করেছেন, আপনারা কি বলেন? আপনারা বুঝতেই পারছেন জিম শক্ত, কিন্তু শিন আর ইয়া খুব নরম, সফট। অ্যাশ নরম, নরম বলেই, নরম কিনা বুঝবেন কীভাবে, নরম বলেই কিন্তু বাতাস আওয়াজটা কন্টিনিউ করতেছে। হ্যাঁ, আই নরম বলে আপনি কন্টিনিউ করতে পারছেন, কিন্তু আজ জিমকে তো আপনি টানতে পারবেন না, কারণ এটা শক্ত, এই জন্য আওয়াজটাকে টানতে পারবেন না, লম্বা করতে পারবেন না। এটা দিয়ে শক্ত নরমটা বোঝা যায়। তাহলে জিম শক্ত, শিন ইয়া নরম। আচ্ছা, শক্ত নরম নিয়ে এখন আমরা বেশি কথা বলবো না, কারণ আমরা সিফাতের মধ্যে এটা আলোচনা করব। আপাতত আমরা জেনে রাখি মাখরাজ হচ্ছে জিম, শিন, ইয়া, জিব্বার মাঝখান। এইবার চলে আসি জিব্বার পাশ। তাহলে আমরা জিব্বার সবচেয়ে পেছনে পেয়েছি কফ, কফের একটু সামনে পেয়েছি ক্যাফ। আপনারা অনেকে আবার বড় কাফ ছোট কাফ বলে অভ্যস্ত, এই অভ্যাসটা আমরা বাদ দিই এখন থেকে। হ্যাঁ, তারপর মাঝখানে পেয়েছি জিম, শিন এবং ইয়া। এবার জিব্বার সাইডে এই যে সবুজ রং করা অংশটা আছে, এই ছবিতেও আছে, এখানেও দেখেন এই যে সবুজ রং করা জিব্বার সাইডের এই অংশটা, অর্থাৎ জিব্বার পাশটাকে যদি 2 ভাগ করি, তাহলে পেছনের অংশ, জিব্বার পাশের
পেছনের অংশ অর্থাৎ মুখের তুলনায় পেছনে। জিহ্বার পাশের যে কোনো এক পাশ ব্যবহার করা যাবে, দুই পাশও ব্যবহার করা যাবে, ডান পাশ বাম পাশ হোক অথবা দুই পাশ, যেখান দিয়ে আপনি আওয়াজ করেন আওয়াজ ঠিক মতো হলেই হলো। এখান থেকে এই যে সবুজ রং করা জায়গা থেকে বদ উচ্চারণ হয়, এটাকে কোথায় লাগাতে হয়? এটা হচ্ছে উপরের পাটির যে দাঁতগুলো, পিছনের দাঁতগুলো, উপরের পাটির মোটামুটি পিছনের 4টা দাঁত বরাবর জিহ্বাটাকে লাগিয়ে, জিহ্বাটা এরকম অনেকটা স্পুনের শেপ হয়ে যাবে। জিহ্বা লাগবে পুরাটাতেই। দেখেন এখানে এই জন্য কালার করা হচ্ছে যে এই ইয়েলোটা এখানে ইয়েলোতে টাচ করবে, গ্রিনটা গ্রিনে টাচ করবে, কিন্তু প্রেশার থাকবে গ্রিনের মধ্যে, সবুজের মধ্যে প্রেশার থাকবে, হলুদে প্রেশার থাকবে না। সো চামচের শেপ হয়ে পুরা জিহ্বাটা কি হবে? তালুতে লেগে যাবে, উপর তালুতে পুরা জিহ্বাটা লেগে যাবে, কিন্তু সাইড দিয়ে আপনি আওয়াজটা করবেন দাঁত, পিছনের দাঁতগুলা দিয়ে। আপনি চিন্তা করবেন গাল থেকে আমি আওয়াজ করছি, আব, হ্যাঁ, আবলালতুম, আবলালতুম, আব, 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 আব। এই আওয়াজটাকে বেশিক্ষণ স্ট্রেচ করা যায় না। তার কারণ হচ্ছে যেহেতু পুরা জিহ্বাটা তালুতে লেগে গিয়েছে, এই জন্য নিঃশ্বাসের বাতাসটা বের হওয়ার জায়গা পাচ্ছে না। এই কারণে আপনি এটাকে যদি বেশিক্ষণ রাখতে যান বাতাসটা ছাড়তে হবে আপনার, এই জন্য আপনি এটা বেশি লম্বা করতে পারবেন না আওয়াজটা। আবলালতুম, আবলাল, আবলালতুম, এরকম একটা আওয়াজ হবে। ওয়ালা বলিন, ব, বু, বুই, আব, এটা হচ্ছে বদের আওয়াজ। আচ্ছা, আর জিহ্বার পাশ বদের ক্ষেত্রে যেটা বলেছি যে দুই দিক থেকেই বদ হতে পারে, লামও তাই। লামের এরিয়াটা হচ্ছে জিহ্বার পাশের সামনের অংশ, দেখেন এই সাইডটা দিয়ে এই যে হলুদ অংশটা, এবং খুব সূক্ষ্মভাবে লামের আওয়াজটা ঠিক করতে গেলে আপনাকে এই জায়গাটা ইউজ করতে হবে। আপনি যদি এটা ইউজ না করে এই যে বেগুনি রঙের অংশটা ইউজ করেন, যেখান থেকে এখানে অনেকগুলি হরফ দেখতে পাচ্ছেন, নুন, র, ত, দাল, তা, ভ, দাল, সা, এটা হচ্ছে বেগুনি অংশ। এটা ইউজ করলে লামের আওয়াজটা সুন্দর হবে না। লামের আওয়াজটা খুব সুন্দর একটা আওয়াজ হয়, এই হলুদ অংশটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে জিহ্বার পাশের সামনের অংশ, আশা করি বুঝতে পারছেন। কিন্তু জিহ্বা, অনেকে যখন জিহ্বার পাশ বলা হয় তখন অনেকে জিহ্বাকে ডানে বামে নেন, ডানে বামে নেবেন না, জিহ্বা স্ট্রেট লাগবে, কিন্তু প্রেশার কই থাকবে সেটা বলছি। হ্যাঁ, তাহলে লামের উচ্চারণের সময় কি হয়? আল, এখানে দেখেন ছবি দেওয়া আছে, দেখেন অল্প একটু জায়গা লাগছে, দেখছেন, খেয়াল করছেন, অল্প একটু জায়গা লাগছে, সাইড থেকে দেখা যাচ্ছে যেন আপনি বুঝতেছেন না যে জিহ্বার পাশটা লেগেছে। হ্যাঁ, আল, আল, আল্লাহ, আল্লাহ, এটা কিন্তু আল্লাহ না। হ্যাঁ, এটা খেয়াল করেন, এটা আল্লাহ না, এই জন্য এটা ভারী হবে না, লামটা পাতলা হবে। আল, আল্লাহ, এই আওয়াজটা, এটা হচ্ছে লামের আওয়াজ। আলহামদু, আলহামদু, আল, আল্লাহ, আল্লু, আল্লি, এই হচ্ছে লামের আওয়াজ। এটা আরেকটা ছবি আমরা লামের জন্য দিয়েছি, যে এই যে জিহ্বার শুধু এই জায়গাটা এখানে লাগছে, এর চেয়ে ভেতরের অংশ আমরা লাগাবো না। এর চেয়ে ভেতরের অংশ যদি লাগাই, এটা নুনের মাখরাজ, সেখানে আওয়াজটা ঠিক আসবে না। 10 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার তরফ এবং মাড়ি, জিহ্বার তরফ মাড়ি লামের একটু নিচে। এই তরফ জায়গাটা হচ্ছে এই যে এখানে বেগুনি রং করা আছে, পুরো অঞ্চলটাই হচ্ছে তরফ। তরফ মানে শীর্ষ থেকে একটু ভেতরের অংশ। এখন থেকে আমরা তাজউদ ক্লাসে তরফ বললে এই জায়গাটাকে আপনারা বুঝবেন। এটা মাড়িতে লাগিয়ে নুন উচ্চারিত হয়। দেখেন এটা অনেকগুলি হরফের জন্য এই তরফ ব্যবহার করা হয়, এই জন্য তরফ ঠিক মতো ব্যবহার করতে না পারলে অনেকগুলি হরফে ভুল হবে, যেমন নুন, র, ত, দাল, তা, ভ, দাল, সা, এই সবগুলি হরফের ক্ষেত্রে এই তরফকে খুব এফিশিয়েন্টলি ব্যবহার করতে হবে। প্রথমে আসে নুন, নুনটা হচ্ছে এই তরফটা মাড়িতে লাগাবো, অর্থাৎ লামের একটু নিচে, লামটা তালুতে লাগিয়েছিলাম। আপনারা যদি লামের ছবিটা আরেকবার দেখাই, এই যে দেখেন অনেক উপরে তালুতে লাগছে, তাই না? আল বলার সময় আরেকটু নিচে যদি আপনি লাগান তাহলে আপনি নুন পাবেন। আরেকটু নিচে হলে আনআমতা, নুন কিন্তু শক্তের দিকে। হ্যাঁ, আনআমতা, এই যে দেখেন কোন জায়গায় লাগছে, মাড়ির এই জায়গাটায়, একটু লামের চেয়ে একটু নিচে, মাড়ির কাছাকাছি, এবং সেই সাথে নাক দিয়ে গুন্না হচ্ছে। গুন্না
আমরা দেখব যে একটা নাকি আওয়াজ, শুধুমাত্র নুন এবং মিমের ক্ষেত্রে এই গুন্নাটা হয়। অনেকে তেলাওয়াত করতে গিয়ে পুরো তেলাওয়াত নাকি করে ফেলেন, এই ভুলটা কমন ভুল, এটা একটা কমন ভুল, এটা অ্যাভয়েড করতে হবে। তেলাওয়াত নাকি হবে না। অনেকে আইনের মধ্যে নাক নিয়ে আসে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, দেখেন নাক খুলে গেছে, হ্যাঁ নাক এরকম না, নাক খুলবে না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মিন, দেখেন মিন বলার সময় শুরুতে মিম, শেষে নুন, দুইটাই নাক, মাঝখানে মাদ্দের মধ্যে নাক নাই, এটাতে নাক নাই, হ্যাঁ নাক আছে কি নাই আপনার বুঝবেন কীভাবে, নাক যদি টিপে ধরেন আওয়াজ চেঞ্জ হয় কিনা, হ্যাঁ যেমন আমি যদি একটা আওয়াজ করি, ধরা যাক মা মা, নাক টিপলে আওয়াজের চেঞ্জ হচ্ছে না, কিন্তু যদি চেঞ্জ হয় মা, এই যে আওয়াজটা চেঞ্জ হচ্ছে না টিপার সাথে সাথে, তার মানে বোঝা যাচ্ছে আমার নাকি আওয়াজ হচ্ছে। এই নাকি আওয়াজটা হচ্ছে গুন্না, নুন মিম ছাড়া কোথাও নাকি আওয়াজ হবে না। মাদ্দের হরফে অনেক সময় আগে পরে মিম নুন থাকলে নাক চলে আসে, এটা যেন না আসে, এটা খেয়াল করতে হবে। তাহলে তরফুল লিসান, তরফুল লিসান বা জিব্বার তরফ বলছি, তরফ কি শীর্ষ থেকে একটু ভিতরের অংশ, এই জায়গাটা, হ্যাঁ মাড়িতে লাগিয়ে আন আন আমচা। এবারে জিব্বার তরফ একই জায়গা কিন্তু নুন থেকে একটু ভেতরে, নুন একটু তরফটা একটা অঞ্চল, এই অঞ্চলে একটু সামনের দিকে নুন, একটু ভেতরের দিকে হচ্ছে র, এই রটা মাড়িতে লাগিয়ে এই জিব্বাটা তরফটা, এই তরফটা একই জায়গা মাড়িতে লাগাবো এবং সামনে একটু ফাঁকা থাকবে, সামনাটা একটু ফাঁকা থাকবে, তাহলে র হবে। আর 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 আর, শুরুতে জিব্বাটা কাঁপবে, যদি আপনি স্ট্রেচ করেন, আওয়াজটা কন্টিনিউ করেন, কাঁপাটা বন্ধ হয়ে যাবে। ওয়া আর ওয়া আর ওয়া আরসালা ওয়া আর ওয়া আর ওয়া আরসালা ওয়া আরসালা, এটা হচ্ছে রয়ের আওয়াজ, হ্যাঁ জিব্বার আকৃতিটি এরকম হবে। এই যে ওই জায়গাতেই নুন যেখানে দেখেছিলেন ছবি দেখে খুব একটা পার্থক্য নাই, কোথায় লাগলো একই রকম, কিন্তু জিব্বার এখানে একটা ফাঁকা তৈরি হয়েছে, এই ফাঁকা গলে আওয়াজটা ধাক্কাধাক্কি করে বেরোচ্ছে, এই জন্য একটা ভাইব্রেশন আছে, হ্যাঁ এই জন্য রয়ের উচ্চারণে কম্পন হয়, যেটা আপনি বলেছেন। রয়ের উচ্চারণে কম্পন আবার বেশি করা যাবে না, বেশি করতে গিয়ে যদি আর চানাচুরার আওয়াজ হয়ে যায় তাহলে এটা ভুল, এটা না, কিন্তু আর আর একবার কাঁপবে, আর আর একবার কাঁপার পর আর রহমান শুরুতে কাঁপার পর তারপর কম্পনটাকে বন্ধ করে ফেলতে হবে। ওয়া আরসালা, বলা হয় যে আরবিতে বদ হচ্ছে সবচেয়ে কঠিন হরফ আরবির বিদেশিদের জন্য, তো আমার কাছে মনে হয়, আমার উস্তাদও বলতেন যে র হচ্ছে আরও কঠিন, অন্তত বাংলা ভাষাভাষীদের জন্য আমি মনে করি র বেশ কঠিন। আচ্ছা, এরপর আমাদের 12 নম্বর মাখরাজ হচ্ছে জিব্বার তরফ, ওই একই জায়গা, এবার উপরের পাটির দাঁতের গোড়া, তার মানে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি একটু নিচে নেমে আসছি, হ্যাঁ লামটা উপরে ছিল তালুতে, তারপরে ছিল নুন, তার নিচে র, এবার যদি আমি দাঁতের গোড়ায় চলে আসি, মাড়ির থেকেও আর নিচে নামলাম, এখান থেকে 3টা হরফ আসবে এই জায়গা থেকে, তা ত দাল এবং তা, ত দাল এবং তা একই জায়গা থেকে, জিব্বার তরফ উপরের পাটির দাঁতের গোড়া, জিব্বার তরফের সাথে উপরের পাটির দাঁতের গোড়া, এখানে ছবি দেওয়া আছে। একজন বলছেন 11 নং কোনটা উস্তাদ? এই যে মাখরাজ রটা ছিল 11 নম্বর, হ্যাঁ তাই না, রটা ছিল আমাদের 11 নম্বর, তাহলে এখন আমরা 12 নম্বরে চলে আসি। 12 নম্বরের 3টা হরফ ত দাল এবং চা, তরাফুল লিসান, জিব্বার তরফটাকে অর্থাৎ শীর্ষ থেকে ভেতরের অংশকে লাগাবো উপরের পাটির দাঁতের গোড়ায়, যেমন আ ততে তটা শক্ত হবে, এখানে 3টা হরফই শক্ত, ত দাল চা 3টাই শক্ত, তটা বাউন্স করবে এবং ভারী হবে। আ ত আমাহুম, 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 এটা হচ্ছে তয়ের আওয়াজ, হ্যাঁ ত তু তুই ওয়া তুর, হ্যাঁ এটা হচ্ছে তু, তারপর হচ্ছে তুই, তুইন, যেমন তুইন শব্দটা, হ্যাঁ এটা হচ্ছে ত। একই জায়গা থেকে দাল, দেখেন তয়ে আসলে ভারী, তো ওই যে জিব্বার পেছনটা উঠে গিয়ে আওয়াজটাকে উপরে ঠেলে দিচ্ছে, ফলে ভারী হচ্ছিল, এটা আমরা সিফাতের মধ্যে পড়বো, এখন বেশি দরকার নাই।
দালের ক্ষেত্রে এটা পাতলা আওয়াজ, এই জন্য জিব্বাটা বসে আছে, একই জায়গায় জিব্বাটা লাগাচ্ছি, এটাও বাউন্স করবে, শক্ত হবে এবং বাউন্স করবে। আদ আদ আদ, হ্যাঁ, আদ আদনা আদনা আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, এখানেও একটা বাউন্স বা কলকলা হবে এবং একই জায়গা থেকে তা উচ্চারণ হবে, জিব্বার পেছনটা বসেই থাকবে। এবারে বাউন্স না করে বাতাস বের করে দিতে হবে। আত আত বেশ শক্ত এবং একটু বাতাস কাফের মতো। আত রব আত রব আত আত রব, এই হচ্ছে তায়ের আওয়াজ। তাহলে ত দাল তা তিনটাই হচ্ছে জিব্বার তরফ এবং উপরের পাটির দাঁতের গোড়া। এবার 13 নম্বর মাখরাজ হচ্ছে জিব্বার শীর্ষ। এবার একটু তরফ থেকে আমরা সরে একদম জিব্বার টিপ যেটা শীর্ষ সেখানে আমরা নিয়ে আসলাম। এই শীর্ষটাকে আমরা নিচের পাটির দাঁতের গোড়ায় লাগাবো। শীর্ষটা এই যে এখানে লাল রং করা আছে ছোট্ট, এটা নিচের দাঁতের গোড়ায় লাগালে সদ, সিন এবং জা তিনটা আওয়াজ পাবো আমরা। যেমন এখানে দেখেন, এবার শীর্ষটা নিচে পাটির দাঁতের গোড়ার দিকে লেগে সদ আর জিব্বাটা এরকম উঠে থাকবে, আওয়াজটা এখানে চাপা পড়ে ভারী হয়ে যাবে। ভারী হওয়ার ব্যাপারটা বৈশিষ্ট্য বা সিফাত আমরা আলাদা আলোচনা করব। আস আস হ্যাব, এই সদটাকে পাতলা করে দিলে, যদি জিব্বাটা আমরা না তুলি উপরে, আওয়াজটাকে ট্র্যাপ না করি, সিন হয়ে যাবে। আস আস, এটা হচ্ছে সিন। একই জায়গা থেকে জিব্বা দিয়ে আওয়াজটাকে ঠেলে দিলে সদ। আস আস, এখানে আসহাব আসহাব। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল বিআসহাবিল ফিল, হ্যাঁ, এটা হচ্ছে সদ। এরপরে হচ্ছে সিন, যেমন আসলিম আসলিম, দেখেন জিব্বার পেছনটা বসে আছে, জিব্বার পেছন উঠে গেলে সদ হয়ে যাবে, ভারী হয়ে যাবে। মাখরাজ কি সেম, জিব্বার শীর্ষ নিচের পাটির দাঁতের গোড়ায়। আসলিম, এই একই জায়গা থেকে জা, সিনের আওয়াজ বাতাসটাকে যদি বন্ধ করে দেন তাহলে জা হয়ে যাবে। আজ, বাতাসটা বন্ধ করলে আস, বাতাস ছেড়ে দিছিলাম, এখন যদি বাতাসটাকে টেনে ধরি, আজ আজ আজওয়াজ আজওয়া আজ আজ আজওয়াজ, এটা হচ্ছে জায়ের আওয়াজ। জিব্বার তরফ, এবার 14 নম্বর মাখরাজ জিব্বার তরফ এবং উপরের পাটির দাঁতের শীর্ষ। আবার তরফের মধ্যে আসলাম, তরফের মধ্যে লাস্ট তিনটা হচ্ছে ল, দাল এবং সা। এইবার উপরের পাটির দাঁতের শীর্ষে লাগাতে হয়, এখানে এখানে, হ্যাঁ, এই যে দেখেন একটা একটা করে দেখি। ল আওলাম আওলাম, আয়না এটা প্র্যাকটিস করবেন, এই যে আয়না সামনে নিয়ে বাসায় এটা প্র্যাকটিস করবেন। এভাবে জাস্ট জিব্বাটা ওখানে রাখা প্র্যাকটিস করলে আপনার এই মাখরাজটা ঠিক হবে। এই মাখরাজটাও একটা কঠিন, বেশ মানে ঝামেলার মাখরাজ আমাদের, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের জন্য এটাও একটা ঝামেলার মাখরাজ। হ্যাঁ, তাহলে এটা প্র্যাকটিস করবেন। আও আওলাম আও, ভয়ের আওয়াজটা ভারী হচ্ছে কেন দেখেন, জিব্বার পেছনটা উঠে আছে, মাঝখানটা উঠে আছে, ওই যে আওয়াজ ট্র্যাপ হয়ে যাচ্ছে এখানে, এই জন্য ভারী আওয়াজ। এটাই যদি আপনি জিব্বাটা পেছনটা না তুলেন, লাল হয়ে যাবে। আল আল কুরকুম আল কুরকুম আল আল আল, ভারী করে দিলে আও ভারী। চেঞ্জটা হচ্ছে পিছনে, পিছনটা উপরে দিয়ে আওয়াজটা ঠেলে দিলে ভারী হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর লালের বাতাসটা ছেড়ে দিলে সা হয়ে যাবে। আস আস আসকালাহা আসকালাহা। তাহলে 14 নম্বর মাখরাজ জিব্বার তরফ, উপর পাটির দাঁতের শীর্ষ থেকে তিনটা হরফ ল, জাল এবং সা। 15 নম্বর মাখরাজ হচ্ছে উপরের পাটির দাঁত আর নিচের ঠোঁট, ফা। দাঁতটা নিচের ঠোঁটে এবং বলা হয় বা মিন বাতনিশ-শাফা, মানে বাতিনুশ-শাফা, ঠোঁটের ভিতর থেকে। আফ, ফ্যাস ফ্যাসে আওয়াজ, প্রচুর বাতাস, প্রচুর আওয়াজ। আফসাদুহা আফ আফসাদুহা, হ্যাঁ, এটা হচ্ছে ফা। দাঁত এবং দাঁতের কিনারা এবং ঠোঁটের একটু ভিতরের অংশ লাগাবো,
বেশি চাপ দিব না, কামড় দিব না, আবার ফাঁকাও রাখবো না, হালকা করে লাগাবো এবং প্রচুর বাতাস আওয়াজ বের হবে, ফ্যাস ফ্যাসে আওয়াজ হবে। আফসাদুহা, দুই ঠোঁট থেকে ওয়াও, দুই ঠোঁট গোল করে সুন্দরভাবে সাবলীল। আউ আউ আউলাদাকুম আউলাদাকুম, এটা হচ্ছে ওয়াও, দুই ঠোঁট থেকে আরও দুইটা হরফ আসে, একটা হচ্ছে বা, আব আব ওয়া আবশিরু, এটা হচ্ছে বা। তৃতীয় যে হরফ দুই ঠোঁট থেকে, এটা হচ্ছে মিম, আমওয়ালুকুম আমওয়ালাকুম, এটা হচ্ছে মিম। মিমে নাকটা খুলে যাবে, ফলে নাক থেকে গুন্না হবে, আম আম আম, নাক থেকে গুন্না হবে। সর্বশেষ মাখরাজ হচ্ছে গুন্না। গুন্না আসলে কোনো অক্ষর না, তো কাজেই গুন্নাকে সিফাত বলা যেত। তবে ইমাম ইবনুল জাযারি গুন্নাকে মাখরাজ বলেছেন সম্ভবত এই কারণে যে এটা যেহেতু একটা ডিফারেন্ট একটা স্পেসিফিক জায়গা থেকে, নাক থেকে এই আওয়াজটা আসছে, এবং এটা দুইটা হরফ মিম এবং নুনের হাফ হওয়ায় এটাকেও ইমাম ইবনুল জাযারি একটা মাখরাজ হিসেবে কনসিডার করেছেন। বা গুন্নাতুন মাখরাজুহাল খাইশুমু, গুন্নার মাখরাজ হচ্ছে খাইশুম মানে নাসিকা গহ্বর, আমরা সহজভাবে নাক বলতে পারি। তাহলে আওয়াজটা কখন হয় নুন আর মিমের ক্ষেত্রে, যেমন আন্না, নুন যেখানে আছে সেখানে এই নাকি আওয়াজটা গুন্নাটা আছে, আন্না। মিমেও তাই, আম্মান আন্না। এই হচ্ছে আমাদের 17টার মাখরাজ। আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।